আরে রবিনা, কেমন আছিস? উফ, কতদিন পর দেখা। চেহারা কি হাল করেছিস? ও সুমন, বাবা ভালো আছিস? তুই তো আর এদিকে আসিসই না। বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। তা তোর কেমন অবস্থা হয়েছে রে? মাসিমা কেমন আছে? সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তা তুই কবে এসেছিস? সে এসেছি আজ 2-3 দিন হয়ে গেল। তা তুই কি সেই আগের মতোই আছিস নাকি কিছু করছিস টরছিস? না রে, সেই আগের মতোই আছি, যেমন দেখে গেছিলি তেমনই আছি। হুম, বুঝলাম। তা দেখ, এখন আমার একটু তাড়া আছে। এখন আর আমি বসবো না, তবে বিকালে আসবো। তোদের বাড়ি যাব, তুই বাড়ি থাকবি তো? হ্যাঁ, আমি আর কোথায় যাব। ঠিক আছে, তবে তখন মাসিমার সাথে দেখা হয়ে যাবে। আর জমি আড্ডাও হবে অনেক দিন পর। কি বলিস? ঠিক আছে। ঠিক আছে, চল রে, গেলাম তবে। দেখা হচ্ছে বিকালে। বাবা, কতদিন পরে সুমনের সঙ্গে দেখা। সুমনকে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি। যাকে বলে ন্যাংটা বয়সের বন্ধু আমার। একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে খেলা করা। দুপুরবেলায় গ্রামের মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আমরা দুজন তখন রাস্তার ধুলো উড়িয়ে বেরিয়েছি। কত লোকের বাড়ির বাগান থেকে পেয়ারা চুরি করে খেয়েছি, আম চুরি করে খেয়েছি। তাড়া করতে আসলেই লাগাও ছুট। সেই আমার ছোটবেলার স্মরণীয় দিন সব আর ফিরে আসবে না। গ্রামের স্কুল থেকে আমরা ক্লাস 7 পর্যন্ত একসঙ্গে পড়াশুনো করি। তারপরে সুমনের বাবা মা সুমনকে কলকাতায় পাঠিয়ে দেয় পড়াশোনার জন্যে। তারপর থেকেই প্রায় সুমন বাইরে বাইরেই আছে। এখন শুনেছি সে কোন স্কুলের টিচারই করে। যাই হোক, ভালোই হলো, ভালোই লাগলো অনেক দিন পরে ছোটবেলার বন্ধুকে দেখে। বিকেলবেলায় কথা মতো সুমন আমাদের বাড়িতে এলো। হাতে অনেক মিষ্টি নিয়ে এলো। আমি তাকে বললাম, তুই কি আত্মীয়র বাড়ি এসেছিস? তুই তো বন্ধুর বাড়ি এসেছিস, তাহলে এত মিষ্টি কেন আনলি ভাই? সে আমাকে বলল, আরে তুই তো দেখছি পাগল। অনেক দিন পর তোদের বাড়ি এলাম, খালি হাতে আসবো না? ঠিক আছে, চল চল চল, ওই বাইরে গিয়ে বসি। তোর সঙ্গে কতদিনের কথা সব জমে আছে, চল। ঠিক আছে, চল চল। তা বল এবার, তোর কেমন কি দিন কাটছে, কি করছিস না করছিস সব বল। আর সে বিয়ে থাওয়ার খবর কবে পাবো ভাই? আমাকে কিন্তু ভুলে যাস না। আরে তুই কোথার থেকে কোথায় টেনে যাচ্ছিস? বিয়ে থাওয়া এর মধ্যে কোথা থেকে এলো? না, ওসব আমার জন্যে নয়। আরে কি বলছিস তুই? ওসব সবাই বলে, যার যখন হওয়ার ঠিক হয়ে যাবে। না রে ভাই, এসব আমার জন্যে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তুই বল তো দেখি, তুই এখন করছিসটা কি? কি করব মানে? তুই মানে কাজ বাজ কি করছিস? কাজ বাজ কিছুই না, এক প্রকারের ঘোড়ার ঘাস কাটছি বলতে পারিস। কিছুই না করে কি করে থাকতে পারিস? ও, তার মানে তোর বাবা সেই মরে যাওয়ার সময় কিছু একটা বলে গেছিল, সেইটা নিয়ে এখনো পড়ে আছিস? না ভাই, তেমন কিছু নয়। আহ, এক প্রকারের বলতেও পারিস, আবার নাও বলতে পারিস। মানে কি মানে আমি বুঝতে পারছি না, ঘটনাটা একটু খুলে বল না। দেখ, ঘটনা বলার তেমন কিছু নেই, ঠিক আছে? ও শুনতে হবে না তোর। তুই অন্য কথা বল। তুই কেমন আছিস তাই বল। আমি আছি আছি, না না, ঘোরালে হবে না। তোর ওই গল্পটা আমি আজকে শুনবোই। ঘটনাটা কি হয়েছিল একটু বল তো। তোর বাবা কি মানে অ্যাকচুয়ালি কি বলে গেছিল?
না না, ওসব শুনতে হবে না তোকে। ঠিক আছে, খারাপ লাগবে তোর ওসব। খারাপ লাগার কি আছে? তুই যার জন্যে তোর জীবনটা নষ্ট করছিস, সারাদিন বাড়ি বসে বসে থাকিস, অন্তত নিজের জীবনটা এইভাবে নষ্ট করা তো ভাই উচিত না। আর মাসিমার কথাও তো তুই ভাবতে হবে তোকে। সুমনের অনেক পীড়াপিড়িতে আর এত চেপে ধরার কারণে শেষে আমি ওকে বলতে বাধ্য হলাম। আমি সুমনকে বললাম, দেখ সুমন, এই কথাগুলো আমার বাবার মুখ থেকে শোনা। বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন আমাকে ডেকে কানে কানে আমার এই কথাগুলো আমাকে বলেছিলেন। জানি না এটা সত্যি কি মিথ্যা, কিন্তু বল তুই, একটা মানুষ মৃত্যুশয্যায় বসে কোনোদিন মিথ্যে কথা তো অন্তত বলে যাবে না। হুম, সে তো বুঝলাম, কিন্তু কথাটা কি বলে গেছিল? হ্যাঁ, সেটাই আমি তোকে বলতে যাচ্ছি, কিন্তু তার আগে এটা তুই একটুখানি মাথায় রাখ ভাই, যে কথাটা শুনে হয়তো তুই ভাবতে পারিস আমি ভুল পথে চলছি, কিংবা অন্য কিছু তুই ভাবতে পারিস। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখিস ভাই, ওটা আমার বাবার মৃত্যুর আগের আদেশ বলেই আমি মেনেছি। সেই জন্যেই আমি ওর পিছনে ছুটে চলেছি, আর হয়তো আগেও আমি এইভাবেই চলবো। হ্যাঁ, বুঝলাম। এবার তুই ঘটনাটা বলবি? তোর মনে আছে আমাদের এই ছোটবেলার গ্রামের কথা? হুম, আমাদের এই গ্রামটা আগে কেমন ছিল? হ্যাঁ, মনে থাকবে না কেন? তোদের বাড়ি, আমাদের বাড়ি সব কাঁচা ছিল। গ্রামের অধিকাংশই সব কাঁচা বাড়ি ছিল। রাস্তাঘাট মাটির ছিল, পাকা হয়নি। সবাই চাষবাসই করতো, এরকমই ছিল। হুম, ঠিক। তখন বাবা যেটা আমাকে বলেছিল, যে আমরা তখন অনেক ছোট, তখন হয়তো ক্লাস 2-3-তে পড়ি। তখনকার ঘটনা এটা ভাই। আচ্ছা, আমার বাবা প্রত্যেক দিন ভোরবেলায় মাঠে যেতেন, যাতে মাঠের ফসল কেটে নিয়ে সবার আগে হাটে গিয়ে সেটাকে বেচতে পারে। কারণ প্রথমের দিকে হাটে একটু জিনিসপত্রের দামটা থাকে। তা যথারীতি বাবা ভোরবেলায় উঠে একটা বস্তা নিয়ে মাঠের দিকে যাচ্ছে, কারণ তখন শীতকাল। মাঠে ফুলকপি, বাঁধাকপি, গাজর সবই লাগানো। তো বাবা, আমরা তখন তো গরিবই ছিলাম, জানিস তো তুই, প্রায়ই দিন আনা দিন খাওয়া মতো অবস্থা। তো ফুলকপি তো তখন ছোট, গাজরও তোলার মতো হয়নি। একমাত্র বাঁধাকপিটাই কিছু বড় হয়েছিল। বাবা ভেবেছিলেন যে সেটাই হাটে নিয়ে গিয়ে যা হোক 2-4 পয়সা যদি হয়। তো তার জন্যেই বস্তা নিয়ে গেছিলেন, যে আহ, যদি কিছু বাঁধাকপি হাটে নিয়ে যাওয়া যায়। মাঠে যখন পৌঁছালেন তখন প্রচুর কুয়াশা, এই সামনে কিছু দেখা যাচ্ছে না। এরকম অবস্থাতে বাবা যখন আমাদের ক্ষেতে গিয়ে পৌঁছালেন, আমাদের জমির লাগোয়াই একটি সর্ষে ক্ষেত। কাল হয়তো সেই সর্ষে ক্ষেতে জল দিয়েছিল কেউ। এবার মাটির নালায় যা হয়, জল চুইয়ে আমাদের সেই ক্ষেতের মধ্যে কিছুটা ঢুকে গেছে। তাতে ক্ষতিটা একটু হয়েছে, কারণ এখন আর ওই ফুল বাঁধাকপিগুলো মানে তোলা যাবে না, তুলতে গেলে ভাটিটা নষ্ট হয়ে যাবে, এই আর কি। তো বাবা এইসবই ভাবছে, আর ওই ভাবলো হয়তো দিয়েছিল, কারণ নালা তো কাটা নেই। তার জন্যে বাবা কী করলো, বাবা ওই নালার উপরে কিছু শুকনো মাটি দিতে থাকে, যাতে আর বেশি জল না ঢুকতে পারে। তো এরকমই মানে দিচ্ছে, হঠাৎ কেউ না বাবার নাম ধরে পিছন দিকে ডাকলো, ওখড়ো। বাবা একটু চমকেই উঠেছিল, কারণ সেই সময় বাবা যে সময় মাঠে যায়, সেই সময় কেউই মাঠে যায় না। বাবা যখন ফিরে আসে তখন সবাই মাঠে যায়। বাবা একটু আগে আগে যেত, ওই যে বললাম দামটা একটু বেশি পাওয়ার জন্যে। তো বাবা পিছনে ঘুরে দেখে কেউই নেই। না, তো কে ডাকলো? আমি কি ভুল শুনেছি? হতে পারে। বাবা আবার কাজ করতে থাকে।
হঠাৎ তার পাশে কে যেন এসে বলে, বলছি জল ঢুকলো নাকি? বাবা তখন চমকে উঠে পাশে তাকিয়ে দেখে বেশ লম্বা চওড়া একটা লোক। মুখটা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, মাথায় তার গামছা বাঁধা, গায়ে একটি শাল জড়ানো, লুঙ্গি পরা, পায়ে চটি। না, জল ঠিক ঢোকেনি। এই সর্ষে খেতে মনে হয় কালকে জল দিয়েছিল, সেই জল একটু চুইয়ে চুইয়ে আর কি ঢুকেছে। ও, আমি মনে করলাম মনে হয় জল ঢুকে সব বাঁধাকপিগুলো একেবারে ভিজে গেছে। ও, এই জল তো আমিই দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু এই জমি আমি যতদূর জানি এটা তো রামবাবুদের। হ্যাঁ হ্যাঁ, রামবাবুদেরই। মানে আমি ওনার কাছ থেকে বাধা নিয়েছি না, এই জন্যেই। ও, আপনি তাহলে এই জমি বাধা করছেন, বুঝেছি। তা আপনার তো এইদিকে মনে হচ্ছে জল ঢুকে গেছে, এখান থেকে তো আর বাঁধাকপিগুলো তোলা যাবে না, নাহলে তো ভাটিটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, এদিক থেকে আর আজকে তোলা যাবে না, দেখি ওদিক থেকে তুলি। তা আমি আপনাকে একটু সাহায্য করব? না, সাহায্যর তেমন কোনো প্রয়োজন নেই, আমি নিজেই একাই তুলে নেব। আপনার জল ঢুকে একটু ক্ষতি করে ফেলেছি, তো আমি তো বুঝতে পারিনি, তা সেই ক্ষতির মাসুল হিসাবেই আমি আপনাকে একটু তুলে দিই, তাতে আমার নিজেরও একটু ভালো লাগবে। বাবা অনেকবার লোকটিকে বলার সত্ত্বেও লোকটি শুনল না। সে বাবার সঙ্গে বাঁধাকপি তুলতে শুরু করলো। কর্তামশাই, আপনি ওই পাশ দিয়ে তুলুন, আমি এই পাশ দিয়ে তুলি। বড় বড় যেগুলো আছে সেইগুলোই তো তুলবো। হ্যাঁ, বড় বড়গুলো দেখে তুলুন। ঠিক আছে। বাবা পেছন ঘুরে কিছু বাঁধাকপি তুলতে না তুলতেই হঠাৎ লোকটি আবার এসে বলল, এ কি, আপনার এখনো তোলা হয়নি? আমার তো পুরো বস্তা ভরে গেছে। বাবা একটু অবাক হয়েই বলল যে আমার তো সবে 2-3টে তোলা হলো, এর মধ্যেই আপনার বস্তা ভরে গেল। আমার সাথে কি ঠাট্টা করছেন আপনি? না না, ঠাট্টা করবো কেন? দেখি দেখি আপনারও কিছু এখান থেকে আমি তুলে দিই। বাবা সত্যিই পিছনে তাকিয়ে দেখলো বস্তা পুরো একদম ভর্তি হয়ে গেছে। বাবা আর কিছু বলল না। তারপরে কিছুক্ষণের মধ্যেই বাবার নিজের বস্তাও দেখে পুরো একদম ভর্তি হয়ে গেছে বাঁধাকপিতে। বস্তার মুখ বেঁধে বাবাকে লোকটি বলল, ঠিক আছে কর্তা, তাহলে কালকে আবার এই সময় দেখা হবে। বাবা তাকে আর কিছু না বলে হাটের দিকে বাঁধাকপিগুলো নিয়ে চলে যায়। সকাল সকাল হাটে যাওয়ার কারণে কপিগুলো সেদিন বেশ ভালো দামেই বিক্রি হলো। হাট থেকে বাড়ি এসে বাবা বাড়ির কাজ করে সারাদিন কাটিয়ে দেন এবং যথারীতি পরের দিন ভোরবেলায় আবার সেই কপি তুলতে যায়। বাবা নিজে মনে বাঁধাকপিগুলো আস্তে আস্তে তুলছে, হঠাৎ পেছন দিক থেকে সেই আগের দিনের মতোই ডাক দেয়, বলছি কপি তুলছেন নাকি? হ্যাঁ, কে? আপনি? হ্যাঁ, আমি। আপনি আজকে কি আবার জল দেবেন? না না, জল দেওয়ার জন্যে নয়, আমি আপনার কপি তুলতেই এসেছি। আমার কপি তুলতে এসেছেন কেন? আপনার আগের দিন আমি ক্ষতি করে দিয়েছিলাম, তাই আর কি তুলতে এলাম। না না, সে তো কালকে আপনি আমাকে সাহায্য করলেন, আজকে আবার কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নাই আমাকে দাম দিয়ে দেবেন। দাম দেব? তেমন অত পয়সা আমার কাছে নেই। না না, আমি আপনার কাছে তো বেশি টাকা চাইনি, যা হোক 1-2 টাকা দেবেন।
বাবার অনেক না সত্ত্বেও সেই লোকটি কপি তুলতে থাকে, আর ঠিক কালকের মতোই খুব দ্রুত 2 বস্তা কপি তোলা হয়ে যায়। বস্তা বাঁধার শেষে বাবা তা সেই লোকটির উদ্দেশ্যে বলে, আমার কাছে তো এখন পয়সা নেই, আমি এই কপি বাজারে বেচে কালকে আপনাকে একটা টাকা দিয়ে দেব, তার বেশি আমার দেওয়ার আর কি সামর্থ্য হয়ে উঠবে না। সেই কথা শুনে লোকটি তাড়াতাড়ি বলল, না না, আপনি ভুল বুঝছেন, আমার একটা টাকা দিলেই হবে, তার বেশি আমার চাই না। হ্যাঁ, আম, ঠিক আছে, তবে আমি কালকে আপনাকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, যান যান, আপনি বাজারে যান। বাজার থেকে ফিরে বাবা প্রায় সারা দিনই সেই লোকটার কথা ভাবতে থাকে। লোকটি কে? তার বাড়ি কোথায়? সে প্রত্যেক দিন ওই সময়ই কেন আসে? তার কি কোনো মতলব আছে? আর সে 1 টাকাতেই কাজ করতে রাজি হলো কেন? না, এইগুলো কি আমি ভুল ভাবছি? সারাদিন সে এই সবই ভাবতে থাকে। রাতেও তার ঠিকভাবে ঘুম হয়নি। প্রতিদিন বাবা যে সময়ে মাঠে যায়, সেদিন তার অনেক আগেই বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে বাবা লক্ষ্য করে আমাদের জমিতে কে যেন বসে বসে গাজর তুলছে মনে হচ্ছে। বাবা তাই দেখে একটু থমকে দাঁড়ায়। এত রাতে আমার ক্ষেত থেকে গাজর তুলছে কে? বাবা এই ভেবে একটু যেমন ভয়ও পায়, আবার তার মনে হয় যেন গাজর কেউ চুরি করছে। তাড়াতাড়ি তখন জোর পা হেঁটে মাঠের দিকে যেতে থাকে। কিছু দূর গিয়ে বাবা বুঝতে পারে যে সে আগের দিনের লোকটাই। এ কি, আপনি গাজর তুলছেন কেন? কেমন আছেন? আমি তো জানি আজকে আপনি গাজর তুলবেন, আর এও জানি যে আপনি আজকে বস্তা নিয়ে আসতে ভুলে যাবেন। হ্যাঁ, আমি গাজর তুলবো আপনি জানলেন কি করে? সে আমি জানি, হ্যাঁ, তাই আমি বস্তার জোগাড় করে গাজর তোলা শুরু করেছি। দেখুন দেখুন, অনেক গাজর তোলা হয়ে গেছে আপনার। তো আপনি গাজরগুলো নিয়ে বাজারে যান, আমি বাড়ি যাই। ও, আর একটা কথা, এই 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 10টা টাকা নিয়ে যান। 10 টাকা নিয়ে কি করব? আর আপনি আমাকে 10 টাকাও বা দিচ্ছেনই বা কেন? আরে, আপনার বাড়িতে আসুক না, তার জন্য তো পয়সা দরকার। এই গাজর বেচে 10 টাকা হবে বলে তো আমার মনে হয় না। এই বলে বাবার ট্যাকে 10টা টাকা সে গুঁজে দেয়। বাবা বারবার মানা করার সত্ত্বেও সে টাকাটি ফেরত নেয় না। তারপর পেছন ফিরে মাঠের আল দিয়ে হেঁটে বাড়ির দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে কুয়াশার মধ্যে যেন অদৃশ্যই হয়ে যায়। গাজরের বস্তা মাথায় করে হাটে চলে যায়। হ্যাঁ, অসুখ সেদিন হয়েছিল, আমারই হয়েছিল। আমার খুব জ্বর, প্রায় 3 দিন ধরে। কিন্তু বাবা বুঝতে পারছিল না যে সেই লোকটি এ কথাটা জানলো কী করে, আর তাকে 10টা টাকা দিলই বা কেন? সে তো বাবাকে চিনতেও না আগে পরে। গাজর বেচে সেদিন বাবা মোটামুটি একটু ভালোই পয়সা পেয়েছিল। বাবা ঠিক করেছিল যে এর মধ্যে থেকে ধারের টাকাটা আগে শোধ করবে। আমাকে ডাক্তারখানায় দেখিয়ে ওষুধপালা কিনে তাও বেশ ভালো টাকাই বেঁচে গেছিলো বাবার কাছে। পরের দিন ভোরবেলায় পকেটে করে সেই টাকাটা নিয়ে তাকে ফেরত দেওয়ার জন্যে মাঠের দিকে যায়। আগে পরে বাবা অনেকবারই ভেবেছে লোকটার বাড়িটা কোথায়, দিনের বেলায় তার বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসলে হয়তো ভালো হতো। কিন্তু অনেক খোঁজ খবর নেওয়ার সত্ত্বেও সেই লোকটির কোনো খোঁজ বাবা পায় না।
কেউ তাকে চিনতেই পারে না। আজব লোক, হঠাৎ কোথা থেকে উদয় হয়েছে তাও সে বুঝতে পারে না। এই সব ভাবতে ভাবতে বাবা যখন মাঠের প্রায় পাশাপাশি পৌঁছে গেছে, তখন গাজর ক্ষেতের মধ্যে কি একটা জিনিস চকচক করতে দেখে বাবা। হট করে একটু দাঁড়িয়ে সেই জিনিসটাকে অনেকক্ষণ দেখতে থাকে। জিনিসটা কি সেটা বাবা বুঝতে পারছে না, কিন্তু এত জ্যোতি কেন? গাজর ক্ষেতের ভাটির মধ্যে সেটা পড়েছিল। সেখানে যাওয়ার পরে গাজর পাতাগুলো সরিয়ে জিনিসটা তুলতে দেখলো কিছুটা মাটি লেগে আছে, কিন্তু তাও মাটি লাগার পরেও বেশ ভালোই চকচক করছে। একটা পয়সা জাতীয় কোনো কিছু, কিন্তু পয়সা নয়, চকচক করছে সোনালি বর্ণ। হট করে বাবা চারিদিকে তাকালো, না কেউই তো নেই। কার জিনিস? কালকে তো দেখিনি, তাহলে এলো কোথা থেকে? যাই হোক, বাবা সেখান থেকে উঠে একটু সামনের দিকে যেতে যেতেই দেখে আর একটা একদম সমজাতীয় বস্তু ঠিক তেমনই চকচক করছে। বাবা যখন এই দুটো জিনিসকেই হাতে তুলে উঠে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে, তখন হট করে পেছন দিক দিয়ে বলল, কর্তা, আপনি কি পাইছেন? হ্যাঁ দেখি। বাবা একটু চমকে উঠে পিছনে তাকালো, আর তাকিয়েই দেখলো সেই আগের লোকটা। বাবা বলল, কি জিনিস আমি নিজেও বুঝতে পারছি না। আর আপনি হট করে, এতক্ষণ তো আপনাকে দেখিনি, আপনি কোথা থেকে এলেন? আমি তো আসছিলাম, আজকে আসতে আমার একটু দেরি হয়ে গেল কর্তা, তাই আমি দূর থেকেই আপনাকে দেখছিলাম যে আপনি গাজর ক্ষেতের মধ্যে বসে বসে কী সব করছেন। তা কিছু একটু কাছে আসতেই বুঝলাম আপনি কিছু একটা চকচকে জিনিসকে পেয়েছেন। কি জিনিস কর্তা? আমাকে দেবেন দেখতে? হ্যাঁ, আপনি দেখুন তো, এই দুটো কি জিনিস খুব চকচক করছিল। আপনি বুঝতে পারছেন না কর্তা, এটা কি জিনিস? না, আমি সঠিকভাবে বুঝতে পারছি না এটা কি জিনিস। হুম, এটা সোনা কর্তা। সোনা? হ্যাঁ, একটু ঠিক করে দেখুন, এটা একদম খাঁটি সোনা। এই দুটো দিয়ে আপনার পুরো জীবন আপনি বাড়িতে বসে বসে খেতে পারবেন কর্তা। সেটা কি আপনি জানেন? না, আমি সঠিক বলতে পারবো না এখন সোনার দাম কত। আমি তো বলছি কর্তা, আপনি এখন কি করবেন ভাবছেন কর্তা? কি করব দেখুন, সত্যি কথা বলতে এই জিনিস তো আমার নয়, আর যার জিনিস হারিয়ে গেছে সে তো এখন মনে হয় তার খুব খারাপ অবস্থাই হবে। তো তাকে ফেরত দেয়াই যথাযথ কাজ হবে বলে আমার মনে হয়। আমি ঠিক এটাই ভেবেছিলাম কর্তা। আপনি মানুষটা খুব সরল। আর এই সোনা দুটো আমারই কর্তা। আপনার সোনা? তো মাঠের মধ্যে ফেলে রেখেছেন কেন? আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো সে ট্যাকে গুঁজে বাড়ি নিয়ে চলে যেত। তখন আমি কি করতেন? এই কথা শুনে লোকটি জোরে হেসে ওঠে। কর্তা, আপনি পাগল, আপনি খুব সরল কর্তা। এই দুটো সোনা যদি চলেও যায় আমার কোনো কিছু যায় আসবে না কর্তা। কি হবে এই দুটো সোনা দিয়ে? এই যে আপনি বললেন এই দুটো সোনা দিয়ে আমার সারা জীবন বসে বসে খেতে পারবো আমি, কি হবে মানে? অনেক কিছুই তো হতে পারে এই দুটো দিয়ে। হ্যাঁ, সে ঠিক, কিন্তু যার কাছে এই দুটোর অধিক আছে তাহলে কি হবে কর্তা? দুটোর অধিক? জানি না, আমি আমি কিছু বলতে পারবো না, আমার তো নেই। সে থাকতে পারে, তাও এই জিনিস তো হারানো উচিত নয় আছে বলে। কর্তা, আমার একটা কাজ করে দেবেন আপনি? কি কাজ?
আপনি একটু পিছনে তাকান কর্তা। বাবা পিছনে তাকাতেই লক্ষ্য করে এক ঘোড়া সেই চকচকে বস্তু, অতএব সোনা, তাও আবার এক ঘোড়া। এক ঘোড়া সোনা? হ্যাঁ কর্তা, এই ঘোড়াটা আপনাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। না না, এর জন্যে আমি আপনাকে ন্যায্য মূল্য দিয়ে দেবো কর্তা। যদি আপনি আমার এই কাজটা একটু করে দেন, তাহলে সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকি কর্তা। ঠিক আছে, আমি পৌঁছে দেবো, কিন্তু আপনার কোনো পয়সা আমাকে দিতে হবে না, কারণ আপনি তো আমার কাছে কিছু পয়সা পাবেন। সে ঠিক আছে কর্তা, আমি আপনার পয়সা না হয় কেটেই দেব, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তবে আপনার কোথায় পৌঁছে দিতে হবে? ওই যমুনার ধারে যে বসুন্ধরা গাটা আছে না, ওই গায়ে আমার এক আত্মীয় থাকে, তার বাড়িতেই আপনাকে পৌঁছে দিতে হবে। তার নাম হলো রামপদ সগ্দু। যমুনার ধারে একটা তেঁতুল গাছের গোড়ায় তার বাড়ি, খড়ের চালের বাড়ি। আপনি গেলেই চিনতে পারবেন, একদম গ্রামের শেষে। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, আপনি যখনই এই ঘোড়াটা সেখানে পৌঁছে দেবেন, আপনার প্রাপ্য মূল্য ঠিক আপনার বাড়ি পৌঁছে যাবে, আপনি দেখে নেবেন। বাবা কথা মতো সেই ঘোড়া সেই গ্রামে সেই বাড়ি পৌঁছে দেয়। তারপর বাবা ভেবেছিল হয়তো তার যে প্রাপ্য টাকা, সেটা হয়তো পরদিন ভোরবেলায় মাঠে গিয়েই পাবে। কিন্তু সেদিনই বিকেলবেলা মা যখন খাটের তলা থেকে কিছু আলু বের করতে বলল রান্না করবে বলে, আলু বের করতে গিয়ে বাবা আবিষ্কার করে খাটের তলায় আলুর ঢিপির ওপরে একটি ছোট্ট ঘড়ায় অন্তত 100 মতো সোনার পয়সা। তা দিয়েই বাবার যত দেনা ছিল সেগুলো মিটায়, আর আজ পর্যন্ত সেই পয়সাতেই আমাদের চলছে। বাবা যখন মৃত্যুশয্যায়, তখন আমাকে ডেকে এই ঘটনাগুলি বলে। বাবার মৃত্যুর পর সেখান থেকেই শুরু হলো আমার এই পথ চলা। প্রতিদিন ভোরবেলায় আমি আমাদের সেই জমিটাতে গিয়ে কিছু কাজ করার ভঙ্গি করি, হয়তো সেই লোকটাকে আমি আবার দেখতে পাবো। আশেপাশে প্রত্যেক গ্রামে আমি সেই লোকটাকে খোঁজ করেছি, তেমন কোনো লোক আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। এ কি সুমন, চলে যাচ্ছিস কেন? কী রে, কিছু বল। সুমন আমার দিকে গোল গোল চোখ পাকিয়ে কিছু না বলেই চলে গেল। হয়তো সে আমার কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলেছি তাকে। জানি না সে আমার সম্বন্ধে কি ভাবলো, পাগলও ভাবতে পারে আমাকে।